ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে জৈব রসায়নের টোটাল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে আমার যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য সংক্ষেপে আমি জৈব রসায়নটা আলোচনা করব। তো এটা কয়েকটা পর্বে হয়তো বিভক্ত হবে, কিন্তু প্রথম থেকে যদি তুমি পর্ব ওয়াইজ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সবগুলো পর্ব দেখো তাহলে হয়তো জৈব রসায়নের খুঁটিনাটি জিনিসগুলো জানতে পারবে। তো দেখো, কথা না বাড়িয়ে আমরা প্রথমেই শুরু করি। আমাদের জৈব রসায়নের যে অংশটা অর্থাৎ প্রথমেই আমরা উল্লেখ করলাম যে বিক্রিয়ার প্রকারভেদ। দেখো, জৈব রসায়নের বিক্রিয়ার প্রকারভেদ বলতে আমাদের এখানে জৈব রসায়নের যত বিক্রিয়া আছে তাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বা ইংরেজিতে এটাকে এডিশন রিঅ্যাকশন বলা হয়, এডিশন। তারপর দ্বিতীয়ত যেই বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, বা এটাকে আমাদের ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তারপর তৃতীয়ত জৈব রসায়নের আরেকটা প্রকারভেদ যেটা আছে বিক্রিয়ার প্রকারভেদ, সেটা হচ্ছে অপসারণ। আমরা যদিও প্রতিস্থাপন এবং অপসারণ দুটোকে একই মনে করতে পারি, কিন্তু আসলে অপসারণ সেটা না। অপসারণের এখানে ইংরেজি নাম হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশন আমি হয়তো জিনিসগুলো খুব সংক্ষেপে খুব দ্রুত ধীরে ধীরে বলবো, কিন্তু সেটা তোমাদেরকে একটু ভালো করে নলেজে রাখতে হবে, আয়ত্ত করতে হবে। এবং আরেকটা বিক্রিয়া আছে, যদিও বিশেষ সেই বিক্রিয়াটা খুব বেশি একটা কাজে লাগে না, আমাদের সেই বিক্রিয়াটার নাম হচ্ছে সমানুকরণ, বা ইংরেজিতে এটাকে আইসোমারাইজেশন রিঅ্যাকশন বলে, আইসোমারাইজেশন। তো আমরা বিক্রিয়ার প্রকারভেদ ছিল তাহলে 4টা ক্যাটাগরির পাইলাম: সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ এবং সমানুকরণ। এখন আমাদের জৈব রসায়নে যত কিছু আসে আমাদের এই 4টা ক্যাটাগরির মধ্য থেকেই সাধারণত থাকবে। তবে এর মধ্যে আমার প্রথম যে 2টা বিক্রিয়া আছে, বিশেষ করে সংযোজন এবং প্রতিস্থাপন। সংযোজন বিক্রিয়াকে আবার 2টা ভাগে ভাগ করা হয়। সংযোজন বিক্রিয়াকে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক, বা এটাকে আবার ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া বা সংযোজনের আরেক নাম, এটাকে দ্রুত বিক্রিয়া বলা হয়। কেউ কেউ দ্রুত বিক্রিয়া বলে, সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফিলিক সংযোজন এবং আরেকটা ক্যাটাগরি যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক এবং আরেকটা হচ্ছে নিউক্লিওফিলিক। তা আমরা আজকে হয়তো আমাদের এই সংযোজন 2 ধরনের ক্যাটাগরির সংযোজন নিয়ে আলোচনা করব মূলত, এবং সেটা আমরা পরীক্ষায় সেটা কিভাবে অন্তর্ভুক্ত করে সেই জিনিসটা একটু ধীরে সুস্থে সেটা জানব। তো দেখো, ইলেকট্রোফিলিকের বাংলা ইলেকট্রন আকর্ষী, কিন্তু নিউক্লিওফিলিকের বাংলা আবার এটাকে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া বলা হয়। কেন্দ্রাকর্ষী। কেন কেন্দ্রাকর্ষী? কারণ নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াস, যেটা কেন্দ্র, আর ফিলিক শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ। তাহলে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া, এবং আরেকটা বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া। তো আমরা ধারাবাহিকভাবে যখন জৈব রসায়ন টোটাল আমরা আজকে খেয়াল করতে হবে, এটা কিন্তু পর্ব 1। আমরা 1 নম্বর পর্ব থেকেই শুরু করলাম। এখানে এই ক্যাটাগরির যতগুলো আছে, অর্থাৎ আমার সংযোজন বিক্রিয়ার মধ্যে তোমরা দেখবা সংযোজন বিক্রিয়া অনেক সময় যে ইলেকট্রোফিলিক সংযোজন বা নিউক্লিওফিলিক সংযোজন, সেটা টোটাল জিনিসটাই আমরা তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আসো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আমরা যদি ক্যাটাগরাইজ করি
যে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন সাধারণত যেই যৌগগুলো দেয় ইলেকট্রোফিলিক, আমি ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া সাধারণত দেয় মূলত অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকিন ও অ্যালকাইন। তবে আমাদের অ্যালকাইনের খুব বেশি বিক্রিয়া নাই, আমরা অ্যালকিন নিয়েই মূলত আলোচনা করব। অ্যালকিন ও অ্যালকাইন মূলত এই সংযোজন বিক্রিয়াটা দেয়। এখন ইলেকট্রোফিলিক সংযোজন, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা সংযোজন। তবে দুইটার সেপারেটলি মিনিংটা জানতে হবে যে ইলেকট্রোফিলিক সংযোজন ব্যাপারটা কি। সেটা কি হচ্ছে, দেখো সংযোজন মানে একাধিক যৌগ মিলে যদি, যৌগ বা মৌল মিলে যদি একটা মাত্র উৎপাদ উৎপন্ন হয় তখন সেটাকে সংযোজন বিক্রিয়া বলে। আর ইলেকট্রোফিলিক, এই ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল শব্দের অর্থ হচ্ছে, ইলেকট্রো শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন, আর ফিলিক শব্দের অর্থ হচ্ছে আকর্ষী। তাহলে ইলেকট্রন আকর্ষী কোনো যৌগ বা আয়নের সাথে যখন সংযোজন বিক্রিয়াটা সংঘটিত হয় তখন সেটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয়। যেমন একদম সিম্পল এক্সাম্পল আমি প্রথমে স্টার্ট করি। ধরো আমাদের CH2 ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকেন এবং এই যৌগটার নাম হচ্ছে ইথিন বা ইথিলিন। আমি যদি এই যৌগের সাথে হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করি তখন আমার হাইড্রোজেনটা পজিটিভ এবং ক্লোরাইডটা নেগেটিভ। এখানে H+ যেটা পজিটিভ আছে, আমার পজিটিভ পার্টটাই তাহলে ইলেকট্রোফাইল হবে। কেননা কারণ ইলেকট্রো শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন আর ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষী। তো ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট আর ফিলিক মানে আকর্ষী, তাহলে নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে যত পজিটিভ চার্জ আছে, তার মানে পজিটিভ চার্জটাই অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল। তাহলে যখন আমার এই ইলেকট্রোফাইল দিয়েই বিক্রিয়াটা সংঘটিত হবে, এখানে মূলত বিক্রিয়াটা হয় কি, এই কার্বন কার্বনের অর্থাৎ ডাবল বন্ডের দুই পাশে যে দুটো কার্বন আছে তার মধ্যে H+ এবং Cl- এর H+টা একটা জায়গায় যুক্ত হয়, Cl- আরেকটা জায়গায় যুক্ত হয়। ধরো আমি যদি এখানে প্লাসটা যুক্ত করি তাহলে এখানে যৌগ উৎপন্ন হবে CH3 বন্ড CH2 Cl, অর্থাৎ আমাদের যৌগ ক্লোরো ইথেন বা ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আর মাঝখান থেকে এটা ইলেকট্রোফিলিক সংযোজন। তো এখনও আমরা বুঝতে পারতেছি না ইলেকট্রোফিলিক সংযোজন কেন, কারণ আমার এখানে বিক্রিয়ার মধ্যে পজিটিভ ইলেকট্রোফাইলও যুক্ত হচ্ছে, আবার নেগেটিভ নিউক্লিওফাইলও যুক্ত হচ্ছে। কারণ পজিটিভটাকে ইলেকট্রোফাইল যেরকম বলা হয়, নেগেটিভ পার্টটাকে নিউক্লিওফাইল বলা হয়। কারণ নিউক্লিয় শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, কারণ আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট, আর আকর্ষী মানে অর্থাৎ যে আকর্ষণ করে, তাহলে পজিটিভ চার্জকে আকর্ষণ যারা করবে তারা নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এই যে ক্লোরাইড যেটা নিউক্লিওফাইল, তাহলে সেটা কিন্তু নিউক্লিওফাইল, তাহলে এখানে ইলেকট্রোফাইলে যুক্ত হচ্ছে, নিউক্লিওফাইলে যুক্ত হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমরা এই বিক্রিয়াটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কেন বলি সেটার একটা কারণ দেখো। আমরা যৌগটাকে অর্থাৎ এইভাবে সেট করতে পারি যে যখন আমাদের CH2 ডাবল বন্ড CH2, এটার মধ্যে দেখো কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন আছে। আমরা জানি সিগমা বন্ধন পাই বন্ধন দুইটাই সমযোজী বন্ধনের দুইটা রূপ, কিন্তু সিগমা বন্ধনটা মুখোমুখি অভিলেপন বা মুখোমুখি অধিক্রমণের ফলে সংঘটিত হয় বলে সেটা স্ট্রং, এবং পাই বন্ধনটা পাশাপাশি ওভারল্যাপিংয়ের মাধ্যমে হয় বলে সেটা কিছুটা দুর্বল। এখন যখন আমরা হাইড্রোজেন প্লাস এবং Br-, আমি ক্লোরাইড না দিয়ে H+ এবং Br- হাইড্রোজেন ব্রোমাইড এটা দিলাম, তখন প্রথমেই আমরা এখানে কার্বন কার্বনে যে পাই বন্ধনের ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট, সেই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে
এখানে পজিটিভ অংশটাই এখানে গিয়ে যুক্ত হবে। তো এখানে যুক্ত হলে তো আর এমন না যে মাঝখানে ডাবল বন্ডের মাঝখানে যুক্ত হবে, সেরকম না। ডাবল বন্ডন যে দুইটা কার্বনকে কানেক্ট করে আছে তাদের কোনো একটা কার্বনে সেখানে যুক্ত হবে। তাহলে আমি এখানে তীর চিহ্ন দিয়ে ধরলাম যে এই কার্বনে যুক্ত হয়। তাহলে যুক্ত হলে ব্যাপারটা কী হয় দেখো, তখন আমাদের CH2 সিঙ্গেল বন্ড CH3 এখানের উপর একটা পজিটিভ প্লাস Br মাইনাস নেগেটিভ এই অংশটা তৈরি হয়। একটু ভালো করে দেখলে বুঝবা তোমরা যে অর্থাৎ যখনই আমার হাইড্রোজেন প্লাস এবং Br মাইনাস এটা একসাথে যুক্ত হচ্ছে, তখন হাইড্রোজেন প্লাসটা, যেহেতু আগেই বলছি পজিটিভ আয়নটা যেহেতু ইলেকট্রন ঘাটতি একটা আয়ন, কার্বনের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে আমার পজিটিভ চার্জটাই কোনো একটা কার্বনে যুক্ত হবে। তো এইখানে আমরা এই কার্বনে যখন যুক্ত করলাম তখন পজিটিভ চার্জ তো এখানে, তো এখানেই তো পজিটিভ চার্জ হওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা না করে পজিটিভ চার্জটা দিয়ে দিছি অন্য কার্বনে। সেটার রিজনটা কি দেখো, সেটার রিজন হচ্ছে হাইড্রোজেন প্লাস যখনই এই কার্বন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন প্লাস কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি আয়ন, সেই ইলেকট্রন ঘাটতি আয়নটা যখন এই কার্বনে যুক্ত হচ্ছে তখন সেই ঘাটতিটা পূরণ করার জন্য কার্বনের মাঝে যে পাই বন্ধনের ইলেকট্রন আছে, পাই বন্ধনটা ভেঙে গিয়ে তাকে ইলেকট্রন এসে সাপ্লাই দিবে, ফলে তার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। কিন্তু পাই বন্ধনটা যেহেতু আরেকটা কার্বনের সাথে অ্যাটাচড ছিল, তাহলে অন্য কার্বনের উপর সেটা এফেক্ট পড়বে এবং ওই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ হবে। তাহলে আমার এখানে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন হলো আর Br মাইনাসটা রয়ে গেল। নেক্সট স্টেপে গিয়ে আমার যেটা হবে, এই ব্রোমাইড মাইনাসটা এই পজিটিভ এই জায়গায় চলে আসবে, অর্থাৎ Br এটা CH2 এর সাথে যখন অ্যাড হয়ে গেল তখন নেগেটিভটা পজিটিভটার সাথে নিউট্রালাইজ করে দেয়, আর ফাইনাল যৌগটা আমাদের এই যে ব্রোমো ইথেন এটা তৈরি হলো। এখন বিক্রিয়ার এটা কিন্তু একটা মেকানিজম বা ক্রিয়া কৌশল। মেকানিজমে দেখা যায় কি, আমার প্রথম অংশে হাইড্রোজেন প্লাসটা বা ইলেকট্রোফাইলটাই প্রথমে যুক্ত হয়, এবং ইলেকট্রোফাইল প্রথমে যুক্ত হয় বলেই এটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয়। তো আমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মধ্য থেকে আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া আছে যেটাকে মার্কোনিকভ সূত্র বলা হয়। আমি এখন একটু মার্কোনিকভ সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্রটা কীভাবে এখানে ইমপ্লিমেন্ট করব সেই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখো। আমাদের এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ারই একটা উদাহরণ হচ্ছে মার্কোনিকভ সূত্র। তাহলে মার্কোনিকভ সূত্রটা কি দেখো, যে আমরা একটা যৌগ চুজ করলাম CH3 CH ডাবল বন্ড CH2, এবং এই যৌগটার নাম প্রোপিন, বা প্রোপিন ছাড়াও এটাকে প্রোপিলিনও বলা যায়, প্রোপিন বা প্রোপিলিন। তো এই প্রোপিনের সাথে যদি আমি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, আমি বিক্রিয়াটাকে একটু করে দেখাচ্ছি, এটার সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হয় তখন আমাদের এখানে দুইটা যৌগ তৈরি হবে। একটা হচ্ছে হাইড্রোজেন যদি প্রথম কার্বনে যুক্ত হয়, ব্রোমিন দ্বিতীয় কার্বনে যুক্ত হয়, তখন আমাদের যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে CH3 CH Br CH3, এই যৌগটা হবে আমাদের একটা যৌগ। আর আরেকটা যৌগ হবে, হাইড্রোজেনটা যদি প্রথম যৌগ মানে দ্বিতীয় কার্বনে হয়, এটা যদি প্রথম কার্বনে হয়, আমাদের যে যৌগটা তৈরি হবে সেটা হবে CH3 CH2 আর এখানে CH2 Br। এই যৌগ অ্যাকচুয়ালি আমাদের এখানে দুইটা যৌগই কিন্তু প্রস্তুত হয়, এই যৌগ প্রস্তুত হয়, এই যৌগ প্রস্তুত হয়। তখন আমাদেরকে এটাও 2 অণু লিখতে হবে এবং এটাও 2 অণু লিখতে হবে। তখন আমরা প্রথম যে যৌগটা লিখেছি সেই যৌগটা আসলে 90% যৌগ উৎপন্ন হয়, এবং পরের যে যৌগটা সেটা মাত্র 10% যৌগ উৎপন্ন হয়।
এই যে 90% এবং 10% যোগ উৎপন্ন হওয়ার যে কারণটা, যে রিজনটা, সেটা নিয়ে আমাদের প্রশ্ন, যে কেন একটা যৌগ এখানে 90% এবং অন্য যৌগটা মাত্র 10% হবে। তো সেটার জন্যই আমরা শুরু থেকে যদি করি, এটা যেই সূত্রটা ফলো করে সেই সূত্রটার নাম হচ্ছে আমাদের মার্ক-নিকভের সূত্র। যদিও আমরা সহজ ভাষায় উচ্চারণ করি মার্কনিকভের সূত্র, মার্ক-নিকভ এর সূত্র। সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে এরকম যে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেখানে যুক্ত হবে, আর ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে সেখানে যুক্ত হবে। অর্থাৎ ঋণাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেখানে যুক্ত হবে, আর ধনাত্মক অংশ যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে সেখানে যুক্ত হবে, এবং সেই যৌগটি 90% এবং অন্য যৌগটি 10% উৎপন্ন হয়। এখন এইটা আমরা মেকানিজমের মাধ্যমে দেখব। তার আগে আমার মার্কনিকভ সূত্রটা ভালো করে মুখস্থ রাখতে হবে। আমি আবারও বলি, অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই যৌগটাকে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। একটা হচ্ছে অপ্রতিসম আর একটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত সবাই কম বেশি জানো যে আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেগুলো অসম্পৃক্ত যৌগ। কিন্তু এখানে অপ্রতিসম কথাটার অর্থ হচ্ছে ডাবল বন্ডের দুই পাশে যে দুইটা কার্বন আছে সেখানে যেহেতু হাইড্রোজেনের সংখ্যা অসমান, একটাতে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, সেজন্য এটাকে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। আর অন্যদিকে হাইড্রোজেন ব্রোমাইড যেটা, সেটা অপ্রতিসম বিকারক বলা হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো তাইলে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে কার্বনের হাইড্রোজেন কম থাকে সেখানে যুক্ত হবে, এবং যৌগটি 90% অর্থাৎ শতকরা 90% যৌগ সেটি উৎপন্ন করে। এখন আমরা মেকানিজম বা ক্রিয়া কৌশলের মাধ্যমে সেটা বর্ণনা করব। ক্রিয়া কৌশল, মেকানিজম। তো আমাদের হয়তো ধারাবাহিক পর্বের মধ্যে অনেকগুলো পর্ব আসতে পারে, কারণ জৈব রসায়ন এমন একটা রসায়ন যেখানে আমার অনেকগুলো টপিক, ভ্যারিয়াস টপিক, এগুলা ক্যাটাগরিও ভিন্ন, প্রত্যেকটা আলাদা আলাদা মনে রাখতে হবে। সেই জন্য আমাদের পর্ব অনেকগুলো হইতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। তো আসলে ক্রিয়া কৌশলে আমরা যে যৌগটা আছে সেটাই চুজ করি। তো সেটা চুজ করার ক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখি যে প্রথমেই CH3 CH ডাবল বন্ড CH2, আমরা যেই কথাটা বলছি সেই প্রোপিন দিয়ে স্টার্ট করলাম। এখন দেখো, প্রোপিন দিয়ে যদি স্টার্ট করি তাহলে প্রোপিনের সাথে প্রথমেই HBr এটা যুক্ত করব, HBr। এখানে আমাদের দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এইটা হাইড্রোজেন ব্রোমাইড যখন যুক্ত হবে তখন হাইড্রোজেন প্লাসই আগে যুক্ত হবে, ব্রোমাইনটা পরে যুক্ত হবে, সেটা কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখাইছি। এখন হাইড্রোজেন প্লাস আগে যুক্ত হইলেও এখানে কার্বন আছে দুইটা, একটা দুইটা তিনটা, তার মধ্যে ডাবল বন্ড যেদিক থেকে কাছে সেদিক থেকে যদি কাউন্ট করি তাহলে এটা নাম্বার 1, এটা নাম্বার 2 এবং এটা নাম্বার 3, 1 2 3। তো হাইড্রোজেন প্লাস আমার যুক্ত হওয়ার সম্ভাবনা 1 নম্বর কার্বনে আছে, 2 নম্বর কার্বনে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু এইভাবে লিখি যে যখনই এটা বিক্রিয়া করবে তখন আমার এখানে দুইটা সম্ভাবনার কথা একবারেই আমরা লিখব। একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস বা ইলেকট্রোফাইল যদি 1 নং কার্বনে যুক্ত হয়, তাহলে কার্বন 1 নম্বর কার্বনে যুক্ত হলে আমার কি ঘটনা ঘটবে, আর হাইড্রোজেন প্লাস বা ইলেকট্রোফাইল যদি 2 নং কার্বনে যুক্ত হয়, তাহলে 1 নং কার্বনে যুক্ত হলে কি হবে আর 2 নং কার্বনে যুক্ত হলে কি হবে সেটা আমরা দেখব। দেখো, ইতিমধ্যে আমরা বলেছি এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। যখন S+টা 1 নম্বর কার্বনে যাবে তখন আমাদের যেই একটা
আয়ন উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3 CH, এখানে CH3, কারণ 1 নম্বর কার্বন যুক্ত হলে CH2 এর জায়গায় CH3 হয়ে যাবে, তখন আমার পজিটিভ চার্জটা এই কার্বনে চলে আসবে। ইতিমধ্যে যেটা আমি বলেছি যে হাইড্রোজেন প্লাস যদি 1 নম্বর কার্বনে যায় তখন তার ডাবল বন্ড এর পাই বন্ধন ইলেকট্রনগুলো তাকে ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার ঘাটতিটা পূরণ করে ফেলে, কিন্তু ঘাটতিটা পাশের কার্বনে দেখা দেয়, সেই পাশের কার্বনে পজিটিভ চার্জ। আর ব্রোমাইড মাইনাস যেটা সেটা নেগেটিভ আয়ন আকারে এখানে আছে। অন্যদিকে আমরা যদি এটা দেখি যে হাইড্রোজেন প্লাস যদি 2 নম্বর কার্বনে যুক্ত হয় তখন কী ব্যাপার ঘটবে দেখো। তখন হাইড্রোজেন প্লাস 2 নম্বর কার্বনে CH3, তারপরে CH2, মানে H একটা আছে আর একটা, তখন এইখানে CH2 এর পাশে একটা পজিটিভ চার্জ হবে প্লাস Br মাইনাস এটা থাকবে। এটি কীভাবে লিখলাম সেটাও একটু দেখো, যে হাইড্রোজেন প্লাস যদি 2 নম্বর কার্বনে যুক্ত হয় তখন ওই পাই বন্ধনের ইলেকট্রনগুলো তাকে ইলেকট্রন সাপ্লাই দিবে, ফলে তার ঘাটতি পূরণ হয়ে যাবে, কিন্তু পাশের কার্বনে ঘাটতি দেখা দিবে। তাহলে আমাদের দুইটা কন্ডিশনে তখন আমরা কিন্তু এখানে 2 অণু এবং এখানে 2 অণু দেখাবো। ক্লিয়ার? তাহলে আমরা যে দুইটা অংশ পাইলাম তার মধ্যে কার্বনের উপর যদি পজিটিভ চার্জ হয় তখন সেটাকে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বলে, কার্বনিয়াম আয়ন আর বা কার্বোক্যাটায়ন। একইভাবে আমার নিচেরটাও কিন্তু কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। আমি হয়তো সবগুলো জিনিস লিখব না, কিন্তু এটা কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, এটাও কার্বনিয়াম আয়ন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে কার্বনিয়াম আয়নটা তৈরি হয়েছে কার্বনের পজিটিভ চার্জ, তার দুই দিকে দুইটা অ্যালকাইল মূলক আছে বলে এটাকে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বলে, আর এদিকে কার্বনের উপর যে পজিটিভ চার্জ আছে তার একদিকে অ্যালকাইল মূলক ইথাইল মূলক, ফলে সেটাকে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন বলে। তাহলে আমাদের অনেকগুলো জিনিস সেখানে শেখা হইলো। এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই কার্বনিয়াম আয়নগুলো আবার এদের স্থায়িত্বের একটা ক্রম আছে, কারণ এরা উৎপন্ন হওয়ার সাথে সাথে এই নেগেটিভ আয়নের সাথে যুক্ত হয়ে এটা ভ্যানিশ হয়ে যায়। কিন্তু আমার এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা সবচেয়ে বেশি স্থায়ী থাকে, 2 ডিগ্রি কার্বনিয়াম তার থেকে কম স্থায়ী থাকে এবং 1 ডিগ্রি কার্বনিয়াম আরও কম স্থায়ী থাকে। এটা হচ্ছে স্থায়িত্বের ক্রম। আমরা যদি এখানে একটু দেখাই স্থায়িত্বের ক্রম, তাইলে খেয়াল করো এই স্থায়িত্বের ক্রম দিয়ে আমরা কি বুঝব, অর্থাৎ যে যৌগটা যত বেশি স্থায়ী থাকবে বা স্টে করবে তার উৎপন্ন যৌগ উৎপন্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে এখানে যেহেতু উপরের দিকে নেগেটিভ এই পজিটিভের সাথে এসে যুক্ত হবে, যুক্ত হইলে আমার যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 CH, এখানে একটা Br আর এটা CH3। আর অন্যদিকে এখানে আমার যে যৌগটা তৈরি হবে সেটাও আমরা এভাবে লিখতে পারি যে নেগেটিভটা যেহেতু এখানে পজিটিভের সাথে যাবে, তাহলে আমাদের CH3 CH2 এবং আবার CH2 Br। তাহলে এখানে যে দুইটা যৌগ তৈরি হলো তার মধ্যে এই যৌগটা যেটা 2 ব্রোমোপ্রোপেন আর এই যৌগটা 1 ব্রোমোপ্রোপেন, তো 2 ব্রোমোপ্রোপেনের পার্সেন্টেজটা ডেফিনেটলি একটু বেশি হবে আর 1 যৌগের পার্সেন্টেজটা একটু কম হবে, কারণ আমার 2 ডিগ্রি কার্বনিয়ামের স্থায়িত্ব যেহেতু বেশি, তাহলে যেই কার্বনিয়ামের স্থায়িত্ব বেশি, যে বেশি স্টে করে তার দ্বারা উৎপন্ন যৌগের শতকরা পরিমাণও বেশি এবং অন্য যৌগের উৎপাদন পার্সেন্টেজ শতকরা সেটা কম হবে। তাহলে এটি হচ্ছে আমাদের মার্কোনিকভ সূত্র। মার্কোনিকভ সূত্রটা আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার একটা সূত্র, আর এটা মার্কোনিকভ সূত্রটা আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় যখনই আসে আমাকে মাথায় রাখতে হবে, প্রথমে মার্কোনিকভ সূত্রটা বলতে হবে, তারপর মেকানিজমের মাধ্যমে সেটা আমরা লিখে তারপর এটা স্থায়িত্বের ক্রমটমগুলো লিখে তারপর ফিনিশিং দিয়ে দিব যে এখানে কোন যৌগের পার্সেন্টেজ বেশি হচ্ছে আর কোন যৌগের পার্সেন্টেজ কম হচ্ছে। তাহলে আমরা প্রথম আজকে ধারাবাহিক পর্বের 1 নম্বর পর্ব শুরু করলাম। আমার পরবর্তী যে টার্গেটটা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আমরা নেক্সট
স্টার্ট করব। আমার যদি এমন হয়, এই যে আমরা যে বিক্রিয়াটা কিছুক্ষণ আগে লিখেছিলাম CH3CH ডাবল বন্ড CH2, এটার সাথে আমি সেম হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করব, কিন্তু আমার যদি উপরে কন্ডিশনটা জৈব পারঅক্সাইড দিয়ে যদি আমি বিক্রিয়াটা সংগঠিত করি, আগের বিক্রিয়াতে কিন্তু কোনো প্রভাব ছিল না, কিন্তু এখানে জৈব পারঅক্সাইড দিয়ে বিক্রিয়া করলে আমার মার্কোনিকভ সূত্রে যে প্রোডাক্টগুলো হয়েছিল, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন, এখানেও যৌগ দুটো উৎপন্ন হবে, কিন্তু CH3CH2 আবার CH2Br যে যৌগটা ওইখানে মাত্র 10% হয়েছিল, এইখানে সেই যৌগটা 99.1% হবে, আর যে যৌগটা সেখানে 90% হয়েছিল CH3CH BrCH3, এই যৌগটা তখন পার্সেন্টেজ হবে মাত্র 0.9%। তাহলে এই যেই যৌগটা আমার জৈব পারঅক্সাইড দেওয়ার আগে 90% আর 10% ছিল, তার মানে 10% যৌগটা এখানে হয়ে গেছে 99.1%, এবং 90% যৌগটা হয়ে গেছে মাত্র 0.9%। কোথাও কোথাও আবার এটা 99% আর 1% লেখা, যাই হোক সেটা বড় ব্যাপার না। কিন্তু এই যে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে এই একটা বৈপরীত্য, অর্থাৎ মার্কোনিকভ সূত্রের সাথে, সেজন্য এই বিক্রিয়াটাকে বিপরীত মার্কোনিকভ সূত্র বলা হয়। বিপরীত মার্কনিকভের সূত্র, মার্কনিকভ এর সূত্র, বা এটাকে অ্যান্টি মার্কোনিকভের সূত্র বলে। অ্যান্টি মানে বিপরীত, অ্যান্টি মার্কোনিকভের সূত্র, অথবা এটা স্পেসিফিক একজন বিজ্ঞানী খারাস এটা আবিষ্কার করেন বলেই এটাকে খারাসের পারঅক্সাইড ফলাফল বলা হয়। পারঅক্সাইড, কেননা এখানে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা করার কারণে খারাসের পারঅক্সাইড ফলাফল বা খারাসের পারঅক্সাইড ইফেক্ট নামে এই বিক্রিয়াটা পরিচিত। তাহলে আমরা নেক্সট দিন এই খারাসের পারঅক্সাইড ফলাফল এইটার মেকানিজমটা দেখাবো। তো আমাদের পর্ব 1 এখানে শেষ। নেক্সট পর্বের জন্য তোমরা অপেক্ষা করো। বেস্ট অফ লাক।